আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শাহিন স্যার সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে। আজকে আমরা সাধারণ জ্ঞানের ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পুরোটা পড়বো ইনশাল্লাহ। সংক্ষেপে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ব। তো ক্লাস শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিই সবাইকে। নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের পেজে কিন্তু পরীক্ষা হচ্ছে আপনাদের জন্য। আমরা যে ক্লাস নিচ্ছি এর উপরে 15 মার্কস প্লাস আমাদের এই যে বই অল ইন ওয়ান কোয়েশ্চেন ব্যাংক, এই বই থেকে 15 মার্কস, টোটাল 30 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিন রাত 10:30টায় একটা এবং রাত 11টায় একটা। সো বরাবরের মতো আজকেও কিন্তু পরীক্ষা থাকছে আপনাদের জন্য। ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই পরীক্ষা দুটি আজকে থাকছে। নিশ্চয়ই সকলে সে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাকে পেইড গ্রুপে যুক্ত হতে হবে। আর পেইড গ্রুপে যুক্ত হতে হলে এই বইটি আপনাকে সংগ্রহ করতে হবে। এই বইটি সংগ্রহ করার পরে প্রসেস ফলো করেন। আমাদের পিন কমেন্টে পরীক্ষার রুটিন এবং বই কেনার, বই অর্ডার দেওয়ার প্রসেস বলা আছে। সেখানে গিয়ে বইটি অর্ডার করুন, দ্রুত সংগ্রহ করে ফেলুন, গ্রুপে যুক্ত হয়ে যান, পরীক্ষা দিন। পরীক্ষা দেওয়ার বিকল্প নেই। ভালো প্রস্তুতির জন্য, নিজেকে যাচাইয়ের জন্য পরীক্ষা দেওয়ার বিকল্প আর কিছুই পৃথিবীতে আবিষ্কার হয়নি। সো অবশ্যই পরীক্ষা দিন এবং নিজেকে এগিয়ে নিন। শুরু করছি আজকের ক্লাস। অনেকে সালাম দিয়েছে, সালামের উত্তরটা একটু দিই। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আজকে কি পড়বো সেটা একটু আগে বলেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই জায়গাটা পড়বো সংক্ষেপে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পরীক্ষায় যেভাবে আসে সেগুলো, সাথে সাথে মুখস্থ অংশে আপনার জন্য থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক গান, সাহিত্য, ভাস্কর্য, নাটক, কবিতা যা আছে সব কিছু মুখস্থ অংশের মধ্যে থাকবে। এবং সুখের বিষয় আপনাদের জন্য এটা যে আজকে আমি আপনার মুখস্থ অংশটুকু স্লাইডে শেষে অ্যাড করে দিয়েছি। কোথাও খুঁজতে হবে না, এখান থেকে পড়তে পারবেন। এবং গুরুত্বপূর্ণগুলো দাগিয়েও দিয়েছি, রেড মার্ক করে দিয়েছি। সুতরাং ক্লাস শুরু করে দেব আজকে। পটভূমি, প্রথমেই মুক্তিযুদ্ধের পটভূমিটা একটু দেখে নেব। সবাই একটু নড়ে চড়ে প্রিপারেশন নিয়ে বসেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক ধোঁয়াশা আছে, অনেক অনেক ধোঁয়াশা আছে, অনেক কনফিউশন আছে, অনেক তর্ক বিতর্ক আছে। আজকে আমরা সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে ধোঁয়াশা পরিষ্কার করব এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে মুক্তিযুদ্ধ থেকে সেগুলো জানবো। প্রথমেই পটভূমি, এই জায়গাটা একটু দেখি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি যদি বলতে যাই তাহলে আমরা গত ক্লাসে কোথায় পর্যন্ত রেখেছিলাম আপনাদের মনে আছে? গত ক্লাসে আমরা 69-এর গণ অভ্যুত্থান পর্যন্ত পড়েছিলাম এবং সেখানে দেখেছিলাম যে 69-এ গণ অভ্যুত্থানে 4 জন শহীদ হলেন। এই 4 জনের নাম আমরা পড়লাম। তারপর 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে কিভাবে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হলো সেটা দেখেছিলাম। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি আসলে ওইটাই, ঠিক আছে? এর আগে 6 দফা হয়েছিল। তো এইগুলো একটু দেখে নিই। 69-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি যদি বলি তাহলে ব্যাপারটা দাঁড়াবে 1970 সালের নির্বাচন। এই জায়গাটা দেখতে হবে। আরেকবার রিমাইন্ডার দিই, ডিসক্লেইমার দিই, সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন মানে কোনো না কোনো দলের সাপোর্টার হতে পারেন, কোনো না কোনো দলকে ভালোবাসতে পারেন, কোনো দলের আদর্শ অনুসরণ করতে পারেন, কিন্তু যখন আপনি ক্লাসে আসছেন তখন সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ দৃষ্টিতে ইতিহাস দেখতে হবে। কারণ পরীক্ষা আসলে, ধরেন আপনি জামাত করেন, নাম নিয়েই বলি, আপনি জামাত করেন এবং কোনো কথা পরীক্ষায় আসলো যে যে এমন একটা প্রশ্ন আসলো যেটা আপনার আদর্শের বিপরীতে যায়, আপনি কি সেটার অ্যান্সার দিবেন না? আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, এনসিপি, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসে আপনি এই রাজনৈতিক মনোভাব ত্যাগ করতে হবে, তাছাড়া ইতিহাস জানতেও পারবেন না, শিখতেও পারবেন না, ঠিক আছে? সো কোনো কথা যদি আপনার আদর্শের বিপরীতে যায় তাহলে সেটাকে মন খারাপ করা যাবে না। আবার নিজের পক্ষে আসলে খুব খুশি হয়ে আনন্দে আটখানা হওয়া যাবে না, ঠিক আছে?
তো 1970 সালের নির্বাচন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি আলোচনা করতে হলে অবশ্যই 70-এর নির্বাচন থেকে একটু শুরু করতে হবে। 1970 সালে বা এই পাকিস্তানে দুটি নির্বাচন হয়, একটা হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচন আর আরেকটা হচ্ছে প্রাদেশিক পরিষদ। ওই সময়ে সংসদ দুই কক্ষ বিশিষ্ট ছিল, একটা হচ্ছে জাতীয় পরিষদ আর একটা হচ্ছে প্রাদেশিক পরিষদ। তো জাতীয় পরিষদের নির্বাচন হয় 7 ডিসেম্বর। আর 1971 সালে, অবশ্যই 1970 সালে, 71 না, 1970 সালে 7 ডিসেম্বর হয় জাতীয় পরিষদের নির্বাচন আর 17ই ডিসেম্বর হয় প্রাদেশিক পরিষদের নির্বাচন। এই 7 ডিসেম্বরের জাতীয় পরিষদের নির্বাচনের মোট আসন ছিল কতগুলো? এখানে মোট আসন ছিল 169, 169টি। ঠিক আছে, 169টি। আর প্রাদেশিক পরিষদে মোট আসন ছিল 310টি। এবার আওয়ামী লীগ কতগুলো পায়? আওয়ামী লীগ পায় কতগুলো? দেখেন, এই 169-এর মধ্যে আওয়ামী লীগ আসন পেয়েছিল 167টি আর এই 310টির মধ্যে পেয়েছিল 298টি। তার মানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল আওয়ামী লীগ। কিন্তু আমি বলছি আপনাকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, 1970 সাল, দুটি নির্বাচন হলো 7 এবং 17ই ডিসেম্বর। 7 ডিসেম্বরের নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে দুটি বাদ দিয়ে 167টি আসন পেল আর প্রাদেশিক পরিষদে 310টি আসনের মধ্যে 298টি আসন পেল, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেল। কিন্তু এই তাহলে তো ক্ষমতা তাদের হাতে হস্তান্তর করা উচিত ছিল, তাই না? কিন্তু ওই সময়ে পাক শাসক যারা ছিল তারা আওয়ামী লীগের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি শুরু করলো। ঠিক আছে, তাল মাহানো শুরু করলো। এটাই যুদ্ধের একটা বড় ক্ষেত্র তৈরি করলো। এবার 1971 আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বা পটভূমি। এবার 70-এর নির্বাচনের পরে সালটা আসলো 1971 এর শুধু মার্চ মাসটা আমরা দেখব। ঘটনাবহুল 1971-এর মার্চ। 1971 সালের মার্চের কয়েকটা তারিখ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, এই তারিখগুলো হচ্ছে, প্রথমে 2, আমি কিন্তু মার্চ লিখেছি, সো আর কি মার্চ লিখবো, 2 মার্চ, তারপরে হচ্ছে 3 মার্চ, তারপরে 7 মার্চ, তারপরে আমরা 16 মার্চ সম্পর্কে একটু জানবো। 16 ও 22 মার্চ একসাথে লিখি কারণ একই ধরনের ঘটনা এই দুদিন ঘটেছিল। তারপরে হচ্ছে 17 মার্চ, তারপরে হচ্ছে 19 মার্চ এবং তারপরে হচ্ছে সর্বোপরি 22 তো লিখেছি, 25 মার্চ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি যদি আমরা জানতে চাই তাহলে 1971-এর মার্চ মাসের এই তারিখগুলোর ঘটনাগুলো একটু জেনে রাখতে হবে। 2 মার্চ কি হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আসম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন এবং ওই দিন হরতাল পালিত হয়েছিল। একটু লিখি, হরতাল পালিত হয় প্লাস সংক্ষেপে লিখি পতাকা উত্তোলিত হয়। ঠিক আছে, বাংলাদেশের জাতীয় পতাকা ওই দিন উত্তোলিত হয়। 3 মার্চ কি হয়েছিল? শেখ মুজিবুর রহমানকে, সংক্ষেপে লিখলাম, মুজিবকে জাতির জনক উপাধি দেয়া হয়। আর এই দুটি কাজই করেছিলেন আসম আব্দুর রব। ওই সময়ে তিনি ডাকসুর ভিপি ছিলেন। আসম আব্দুর রব ছিলেন ওই সময় ডাকসুর ভিপি। তিনি 1971 সালের 2 মার্চ হরতাল সারা দেশে পালিত হয় এবং ওই আসম আব্দুর রব তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন। এজন্য 2 মার্চকে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয়। 3 মার্চ শেখ মুজিবুর রহমানকে আসম আব্দুর রফ ডাকসুর ভিপি ছাত্র নেতা হিসেবে তিনি জাতির জনক উপাধি দেন। ঠিক আছে, এখন এই প্রশ্নটা আর আসবে না, আসার সম্ভাবনা কম, বাট এক সময় প্রচুর আসতো। তারপরেও আমাদের জানতে হবে 7 মার্চ আমরা দেখি শেখ মুজিবের ভাষণ। হ্যাঁ, 7 মার্চ বিখ্যাত 7ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমান, যেটা রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে 7ই মার্চ ভাষণ প্রদান করেছিলেন। এবং এইটা আওয়ামী লীগ সরকারের সময় 7ই মার্চ সারাদিন মাইকে করে, ভ্যানে, রিক্সায় করে এটা বাজিয়ে শোনানো হতো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে 7ই মার্চের ঘটনা। এরপর হচ্ছে 16 এবং 22 মার্চ মুজিব ও ইয়াহিয়া খানের বৈঠক অনুষ্ঠিত হয়। দেখেন, আমি ইতিহাসের একটা লজিক্যাল কথা বলে একটু চিন্তা করবেন, যারা এতদিন আপনারা চিন্তা করেননি, যারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ে ইতিহাস শিখেছেন তাদের জন্য বলছি। একটু খেয়াল করি, 7ই মার্চ শেখ মুজিবুর রহমান তিনি বললেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আর এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ইত্যাদি, যে ভাষণটা আমরা সবার কাছে পরিচিত। এরপরে যে লোক স্বাধীনতা ঘোষণা করে ফেললো 7ই মার্চের ভাষণেই, উনি আবার ক্ষমতার জন্য 16 এবং 22 মার্চ ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনায় বসেছেন যে ভাই, আমরা তো ভোটে জিতেছি, ক্ষমতা দিয়ে দেন, ঝামেলা করেন না, ক্ষমতা হস্তান্তর করে দেন, আমাদের ক্ষমতা দিয়ে দেন। ওদিকে আবার স্বাধীনতার ঘোষণাও দিয়ে দিচ্ছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম। তাহলে কেমন হয়ে গেল না ব্যাপারটা? তো ওই সময় পাকিস্তানের সরকার খুব খারাপ ছিল, যার কারণে তিনি দেশের বিরুদ্ধে স্বাধীনতার কথা বলে, মানে তখন পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার কথা বলেও বাড়িতে গেছেন, ঘুমিয়েছেন, খেয়েছেন, আবার বৈঠকও করেছেন ক্ষমতা নেয়ার জন্য। তো যদি 16 এবং 22 মার্চের আলোচনা সার্থক হতো, যদি 16 বা 22 তারিখের আলোচনায় তারা ক্ষমতা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে কি পরের ঘটনাগুলো যেমন ঘটেছিল তেমন ঘটতো নাকি অন্যরকম ঘটতো? সেটা আপনাদের কাছে প্রশ্ন। চিন্তা করে এটার উত্তর নিজে নিজে ব্যাখ্যা করবেন। 17ই মার্চ কি হয়েছিল? 17ই মার্চ চট্টগ্রাম বন্দরে অস্ত্রভর্তি জাহাজ নোঙর করেছিল। এইদিকে আলোচনাও চলছে, ওইদিকে অস্ত্রভর্তি জাহাজও নিয়ে আসা হচ্ছে। সব লিখছি না। 19 মার্চ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, গাজীপুরে প্রথম বিদ্রোহ করে। আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে কে বা কারা বা কোথায়? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পাকিস্তানি বাহিনীর পূর্ব পাকিস্তানের যে অংশ ছিল তাকে বলা হতো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ঠিক আছে, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গাজীপুরের জয়দেবপুর সেনানিবাসে যারা ছিলেন বাঙালি অফিসার, সেনা সৈনিক বা সেনা কর্মকর্তা যারা ছিলেন, তারা প্রথম এই স্বাধীনতা ঘোষণা হওয়ার আগে তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করেছিল। সেটা ছিল 19 মার্চ। আর 25 মার্চ কি হয়েছিল? অপারেশন সার্চ লাইট হয়েছিল 25শে মার্চ মধ্যরাতে, তাই না? সেই খবর আমরা সবাই জানি। অপারেশন সার্চ লাইট, এই অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা করেছিলেন টিক্কা খান, আর এটা ইমপ্লিমেন্টেশন করেছিলেন রাও ফরমান আলী। পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে অপারেশন সার্চ লাইটের নীল নকশা কে প্রণয়ন করেন, তাহলে আনসার দেব টিক্কা খান, সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এরপরে এইটা ইমপ্লিমেন্টেশন করেন প্র্যাকটিক্যালি, এই ধ্বংসযজ্ঞ হত্যাযজ্ঞ চালায় রাও ফরমান আলী। ঠিক আছে, এই দুইটা নাম মনে রাখবেন। তাহলে এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আমরা দেখলাম 1970 এবং 71 সালের এই ঘটনাগুলো ঘটলো। এর প্রেক্ষিতে 25শে মার্চ রাতে যখন অপারেশন সার্চলাইট হলো, তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ মানে অবশ্যম্ভাবী আবশ্যক হয়ে পড়লো এবং স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো।
এবার স্বাধীনতার ঘোষণা, এইটা আমি পড়বো ক্লাসের শেষে। স্বাধীনতার ঘোষণা এটা এখনই পড়বো না আমরা, ঠিক আছে? এই স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত দ্বন্দ্ব নিরসনের জন্য আপনাকে এই ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। যদি আপনি চান যে স্বাধীনতার ঘোষণা অ্যাকচুয়ালি কে দিয়েছিলেন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হান্নান নাকি মান্নান, কে আসলে কে দিয়েছিলেন, এইটার জন্য কি করতে হবে, ক্লাসের শেষে, ক্লাসের শেষ অংশে, হ্যাঁ, শেষ অংশে আমরা এই দ্বন্দ্বের অবসান ঘটাবো। তাহলে প্রেক্ষাপট জানলাম, ঘোষণা যেই দিক না কেন যুদ্ধ শুরু হলো, ঘোষণা যেই দিক ওটা আমরা দেখছি পরে। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হওয়ার পরে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে। স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে আমি যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি, আজ থেকে যে পাকিস্তান এর অধীনে আমি থাকছি না, এটা মুখে ঘোষণা দেওয়া প্লাস লিখিত আকারে প্রকাশ করা, এটাকে বলা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। এই স্বাধীনতার ঘোষণাপত্র পৃথিবীতে দুটি দেশে আছে, একটি বাংলাদেশের আর একটি হচ্ছে আমেরিকার। তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সম্পর্কে একটু বিস্তারিত জানি। স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া বা ড্রাফট লিখেছিলেন রেহমান সোবহানি। এই পেজে যা আছে জাস্ট মুখস্থ করে ফেলতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া লিখেছিলেন রেহমান সোবহান। স্বাধীনতার ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ লিখেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। তারপরে হচ্ছে এটা জারি করেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম পাঠ করেছিলেন অধ্যাপক ইউসুফ আলী। স্বাধীনতার ঘোষণাপত্র যেটা 26শে মার্চ 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল বলে যে ঘোষণাপত্র আছে সেটা সংবিধানের 6ঠ তফসিলে যুক্ত আছে। আর অস্থায়ী সরকার 17 এপ্রিল শপথ নেয়ার দিনে স্বাধীনতার যে ঘোষণাপত্র, যেটা জেনুইন, যেটা নিয়ে বিতর্ক নাই, এটা নিয়ে বিতর্ক আছে, 26শে মার্চের স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে বিতর্ক আছে, বাট 1971 সালের 17 এপ্রিল স্বাধীনতার যে ঘোষণাপত্র অস্থায়ী সরকার শপথ নেওয়ার সময় যেটা হয়েছিল ওইটা নিয়ে বিতর্ক নেই, ওইটা সংবিধানের 7ম তফসিল। তারপরে স্বাধীনতার ঘোষণা অনুসারে মুক্তির সংগ্রাম শুরু হয়েছিল 26শে মার্চ 71 থেকে। এই ঘোষণাপত্র চালু ছিল 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর 1971 পর্যন্ত। আর পৃথিবীতে দুটি দেশের স্বাধীনতা ঘোষণাপত্র আছে, সেটা বললাম, সব মুখস্থ করে নেবেন। মুজিবনগর সরকার, আমরা কিন্তু আস্তে আস্তে যুদ্ধের মধ্যে ঢুকে পড়ছি। আচ্ছা, মুজিবনগর সরকার, মুজিবনগর সরকারের গঠনটা একবার দেখে নিই। হ্যাঁ, মুজিবনগর সরকারের গঠন থেকে আগে প্রচুর প্রশ্ন আসতো। আমি ধারণা করছি যে একেবারেই আসবে না এরকম না, কিছু 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 প্রশ্ন আসবে। সো আমরা ধারাবাহিকতা রক্ষার জন্য হলেও এগুলো দেখব। মুজিবনগর সরকার মানে কি? আমরা জানি যে 1971 সালের 25শে মার্চ ওই কালো রাত বলছি, অপারেশন সার্চলাইট বলছি, তারপরে শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। তিনি ঘোষণা দিয়েছিলেন কিনা সেটা আমরা পরে দেখছি। তাকে অ্যারেস্ট করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এরপরে এই অংশে যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা নেতৃবর্গ ছিলেন, তারা একটা যুদ্ধ পরিচালনার জন্য, অলরেডি তো যুদ্ধ শুরু হয়ে গেছে, তারা এই যুদ্ধ পরিচালনার জন্য একটা সরকার গঠন করলো, যে সরকারটা অস্থায়ী। শুধু এই সরকারের উদ্দেশ্যই ছিল যুদ্ধটা চালিয়ে নেওয়া, যুদ্ধটা পরিচালনা করা। দেশ যখন স্বাধীন হবে তখন এই সরকার আবার ভেঙে দেওয়া হবে, এই জন্যে এটাকে বলা হচ্ছে অস্থায়ী সরকার। এই অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 1971 সালের 10 এপ্রিল আগরতলা, ত্রিপুরার আগরতলায়। এই জায়গা এবং এই তারিখটা কখনোই ভুলবেন না, এইটা 1971 সালের 10 এপ্রিল এই সরকার গঠিত হয়েছিল আগরতলার ত্রিপুরার আগরতলায়। আর এই সরকারই শপথ গ্রহণ করেছিল ঠিক 7 দিন পরে, 17 এপ্রিল 1971 সাল। জায়গাটা চেঞ্জ হয়ে গেল, মেহেরপুরের বৈদ্যনাথ তলার ভবের পাড়া, যাকে আমরা মুজিবনগর নামে চিনি। এই অস্থায়ী সরকারকে মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার দুটিই বলা হয়। এবার দেখেন, এই যে শপথ অনুষ্ঠান হলো 17 এপ্রিল, এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন আব্দুল হান্নান। শপথ বাক্য পাঠ করিয়েছিলেন সদস্যদের অধ্যাপক ইউসুফ আলী। ঠিক আছে, দুটি আলাদা জিনিস। শপথ অনুষ্ঠান পরিচালনা করা এক জিনিস, আর শপথ বাক্য পাঠ করানো আরেক জিনিস। মনে করেন উপস্থাপনা করেছিলেন আব্দুল হান্নান, আর যারা এই সরকারের সদস্য ছিলেন তাদেরকে শপথ বাক্য পাঠ করেছিলেন অধ্যাপক ইউসুফ আলী। আর স্বাধীনতার যে ইস্তেহার বললাম এর আগের পেজে, ওইটাও
উপস্থাপন করেছিলেন, পাঠ করেছিলেন অধ্যাপক ইউসুফ আলী। গঠিত হয়ে গেল অস্থায়ী সরকার, শপথ নিল। এবার এই অস্থায়ী সরকারের কোন দায়িত্বে কে ছিলেন এটি একসময় প্রচুর আসতো, এখনো আপনার জন্য এটা গুরুত্বহীন নয়। অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, এগুলো জানতে হবে। দেখেন, শেখ মুজিবুর রহমান অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন এবং তাকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে নির্বাচন বা মনোনয়ন করা হয়েছিল। এরপরে সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপরাষ্ট্রপতি, মানে রাষ্ট্রপতি না থাকায় রাষ্ট্রপতির দায়িত্ব তিনি পালন করছিলেন। তাজউদ্দিন আহমেদ দা হিরো, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষা সহ আরো অনেকগুলো মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব নিয়েছিলেন। নাম হচ্ছে তাজউদ্দিন আহমদ। ঠিক আছে, এবার আচ্ছা শেষ করি এটা। ক্যাপ্টেন মনসুর আলী গুরুত্বপূর্ণ, তিনি অর্থমন্ত্রী ছিলেন, সাথে সাথে এই মন্ত্রণালয়গুলোরও দায়িত্ব তিনি নিয়েছিলেন। পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে অস্থায়ী সরকারের শিল্প ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন, অথবা বাণিজ্য মন্ত্রণালয় কার দায়িত্বে ছিল, অথবা অর্থ বা রাজস্ব কার দায়িত্বে ছিল। এভাবে ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন করবে। প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্রণালয়, আলাদা আলাদা মন্ত্রণালয় দিয়েই আপনাকে প্রশ্ন করতে পারে, তবে অর্থ মন্ত্রণালয় সবচেয়ে বেশি আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় AHM কামারুজ্জামান, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এছাড়া ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। খন্দকার মোস্তাক আহমদ, তিনি পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। MAG ওসমানী, আমরা অস্থায়ী সরকারে কে কোন দায়িত্বে ছিলেন সেটা দেখছি। MAG ওসমানী, তিনি সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হয়েছিলেন। কর্নেল MA রব, তিনি সেনাবাহিনীর উপপ্রধান বা চিফ অফ স্টাফ নির্বাচিত হয়েছিলেন। আর ক্যাপ্টেন AK খন্দকার, তিনি ডেপুটি চিফ অফ স্টাফ নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি বিমান বাহিনীর প্রধান হয়েছিলেন। ঠিক আছে, এবার একটু আলোচনায় আসি। দেখেন, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে স্যার আপনার চোখে, আপনার দৃষ্টিতে, আপনার জ্ঞানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানে আসল হিরোকে, আমি বলবো সেটি হচ্ছেন তাজউদ্দিন আহমদ। শেখ মুজিবুর রহমান তিনি সশরীরে ছিলেন না, তিনি স্পিরিট ছিলেন। মানে ব্যাপারটা এরকম না যে তার কোনো অবদান ছিল না। হ্যাঁ, যারা বলে তার কোনো অবদান ছিল না তারা যেমন মিথ্যাচার করে, যারা বলে যে শুধু তিনিই একমাত্র মানে স্বাধীন করেছেন তারাও মিথ্যা কথা বলে। আসলে নিউট্রাল জায়গা থেকে শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, তারপরে এই পুরো মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। মানে অনেক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে এই সরকার পরিচালনা করেছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে এই দেশ স্বাধীন করার মূল নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দিন আহমেদ। এই জন্যে আমি ইতিহাসের একজন স্টুডেন্ট হিসেবে আমি বলবো যে আমার চোখে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় হিরো হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। কিন্তু শেখ মুজিবুর রহমান ছিলেন সবার স্পিরিট, সবার উৎসাহ, অনুপ্রেরণা। ঠিক আছে, তিনি না থেকেও অনেকের বা মুক্তিযোদ্ধাদের শক্তিতে পরিণত হয়েছিলেন। ঠিক আছে, এটা মেনে নিতেই হবে। আচ্ছা, তারপরে যাই আমরা অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকারের পদবিন্যাস দেখলাম, কে কোন দায়িত্বে ছিলেন। এরপরে আমরা দেখব মুক্তিযুদ্ধের বাহিনী। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মুক্তিযুদ্ধের জন্য অস্থায়ী সরকার সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করেছে, যেটা আমরা একটু পরে দেখব। তো এই 11টি সেক্টরে বা মুক্তিযুদ্ধে যে যুদ্ধ করলো, কারা যুদ্ধ করলো, এই বাহিনীটা কিভাবে গঠিত হয়েছিল সেটা জানা খুব জরুরি। দেখেন, মুক্তিযুদ্ধের বাহিনীকে এই ফ্লোচার্টে আপনি হয়তো প্রচলিত বইয়ে পাবেন না, আপনি এইটাকে নোট করে নেবেন অবশ্যই, তাহলে মুক্তিযুদ্ধের প্রশাসনটা মনে রাখা আপনার জন্য ইজি হবে। দেখেন, মুক্তিযুদ্ধের বাহিনীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিয়মিত বাহিনী আর 2 নম্বর হচ্ছে অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী কাদের দ্বারা গঠিত হয়েছিল? নিয়মিত বাহিনী গঠিত হয়েছিল সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী দিয়ে। সেনাবাহিনী মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ওই যে বললাম বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের যে সেনাবাহিনীর বাঙালি সদস্যরা ছিল তারা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সদস্য ছিল। শুধু বাঙালি না, পাকিস্তানি আর্মিও ছিল এর মধ্যে। মানে ওই অংশের নাম হচ্ছে, পাকিস্তানের যে অংশ সেটার নাম আলাদা, বাট বাংলাদেশের অংশের সেনাবাহিনীর নাম ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তাদের নিয়ে, বাঙালি সৈন্যদের নিয়ে এই সেনাবাহিনী গঠিত হয়েছিল। বিমান বাহিনী 28 সেপ্টেম্বর 1971 গঠিত হয়, কিলো ফ্লাইট নামে গঠিত হয়েছিল এবং এই বিমান বাহিনীর প্রধান ছিলেন AK খন্দকার। পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে মুক্তিযুদ্ধের সময় বিমান বাহিনী কি নামে পরিচিত ছিল? কিলো ফ্লাইট নামে পরিচিত ছিল।
নৌবাহিনী, ভারতের দেয়া দুটি গানবোট, একটা হচ্ছে বিএসএন পদ্মা, আরেকটা হচ্ছে বিএনএস পদ্মা আর হচ্ছে বিএনএস পলাশ, এই দুটি ছোট আকারের গানবোট। এই গানবোট দুটি আমাদের নয়, ভারত আমাদের দিয়েছিল, দিয়ে এই দুটি গানবোটের মাধ্যমেই বাংলাদেশের নৌবাহিনী গঠিত হয়েছিল। আর যারা পাকিস্তান নৌবাহিনীতে চাকরি করত বাঙালি, তারা ওই চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে এসে এই নৌবাহিনীতে যোগ দিয়েছিল। তাহলে এই হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনী, মানে এরা নিয়মিতভাবে যুদ্ধ করছিল, এরাই আসলে আসল বাহিনী। এবার অনিয়মিত বাহিনী গঠিত হয়েছিল বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা দিয়ে। সাধারণ যারা মানুষ, মনে করেন আপনার দাদা, আপনার বাবা অথবা আপনার নানা কেউ যুদ্ধ করেছে, বাট তিনি সেনাবাহিনী, ওই সময় পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কোনোটারই অধীনে ছিলেন না, কোনোটাতেই তিনি চাকরি করতেন না, বাট তিনি মুক্তিযুদ্ধ করেছেন। উনি হচ্ছেন অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন। হতে পারে তিনি কৃষক ছিলেন, ছাত্র ছিলেন, চাকরিজীবী, অন্য সরকারি চাকরিজীবী ছিলেন, তিনি ছাত্র ছিলেন, তাহলে তিনি অনিয়মিত বাহিনীর মধ্যে ছিলেন। এই অনিয়মিত বাহিনী আবার বিভিন্ন এলাকায় আলাদা আলাদা বাহিনী গড়ে উঠেছিল। যেমন কাদেরিয়া বাহিনী গড়ে উঠেছিল টাঙ্গাইলে, বঙ্গবীর কাদের সিদ্দিকীর নাম নিশ্চয়ই শুনেছেন, তার নেতৃত্বে টাঙ্গাইলে গড়ে উঠেছিল কাদেরিয়া বাহিনী। এভাবে হেমায়েত বাহিনী গড়ে উঠেছিল ফরিদপুরে, বাতেন বাহিনী টাঙ্গাইলে, আকবর বাহিনী মাগুরায়, ক্র্যাক প্লাটুন ঢাকা শহরে। ইম্পর্টেন্ট, ক্র্যাক প্লাটুন সম্পর্কে আপনাকে ভালো করে আইডিয়া রাখতে হবে। ক্র্যাক প্লাটুন ছিল 2 নম্বর সেক্টর বা ঢাকা শহরে মুক্তিযুদ্ধের অনিয়মিত গেরিলা বাহিনী। এরা গেরিলা আক্রমণ তো বুঝেন, ঝটিকা আক্রমণ করে হিট অ্যান্ড রান, তাদের যুদ্ধের কৌশল ছিল। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে ক্র্যাক প্লাটুন কোথায় সক্রিয় ছিল, কয় নাম্বার সেক্টরে ছিল, তাদের যুদ্ধের কৌশল কি ছিল। তাদের যুদ্ধের কৌশল ছিল হিট অ্যান্ড রান। শাফি ইমাম রুমি নাম নিশ্চয়ই শুনেছেন, শাফি ইমাম রুমি, সাদেক হোসেন খোকা, ইশরাকের বাবা সাদেক হোসেন খোকা, তারপর রাইসুল ইসলাম আসাদ, এরকম তরুণ কিছু স্টুডেন্ট, তরুণ কিছু মানুষদের দ্বারা এই ক্র্যাক প্লাটুন গঠিত হয়েছিল, যারা ঢাকা শহরের পাকিস্তানি বাহিনীকে পর্যদস্ত করতে সক্ষম হয়েছিল। আফসার বাহিনী ময়মনসিংহ, হালিম বাহিনী মানিকগঞ্জ, এছাড়াও আরো কিছু আঞ্চলিক বাহিনী ছিল। এই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকালীন বাহিনী। খুব ভালো করে এই ফ্লোচার্টটা মাথায় রাখবেন, খাতায় নোট করে নেবেন, ঠিক আছে। এরপরে আমরা দেখি আমাদের জন্য কি আছে। মুক্তিযুদ্ধের সেক্টর, আগেই বলেছি অস্থায়ী সরকার 10 এপ্রিল গঠিত হলো, 17 এপ্রিল শপথ নিল। এই সরকার তেলিয়াপাড়ায় বাংলাদেশের যুদ্ধের যে কৌশল, ওয়ার স্ট্র্যাটেজি, এটাকে কিন্তু বলে তেলিয়াপাড়া ওয়ার স্ট্র্যাটেজি। কারণ অস্থায়ী সরকার গঠন হওয়ার পর এরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বাহিনী থেকে যারা পালিয়ে এসেছে, তাদের নিয়ে একটা বৈঠক হলো তেলিয়াপাড়া চা বাগানে, ঠিক আছে। এই তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে মানে নির্ধারণ করা হয়েছিল যুদ্ধের রূপরেখা। এই জন্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওয়ার স্ট্র্যাটেজিকে বলা হয় তেলিয়াপাড়া ওয়ার স্ট্র্যাটেজি অথবা তেলিয়াপাড়া রণকৌশল। তো এই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সমগ্র দেশকে 11টি সেক্টর এবং 64টি সাবসেক্টরে ভাগ করা হলো। সেক্টর 11টি আর সাবসেক্টর ছিল 64টি, ঠিক আছে। এবার পরীক্ষায় আপনার জন্য দেখেন, যে দলই ক্ষমতায় থাকুক বাংলাদেশে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি, ইভেন আমি, আপনি, যেই ক্ষমতায় থাকি না কেন, এই 11টি সেক্টর সম্পর্কে প্রশ্ন আসবেই। কিভাবে আসবে? আপনাকে বলবে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কয় নাম্বার সেক্টরের অধীনে ছিল, মুক্তিযুদ্ধের সময় নিচের কোন এলাকাটি 7 নাম্বার সেক্টরের অধীনে ছিল, মুক্তিযুদ্ধের ব্যতিক্রম সেক্টর কোনটি ছিল, কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আসবে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কয় নম্বর সেক্টরে যুদ্ধ করে শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কয় নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আসবে। সো সেক্টর সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। দেখেন, সেক্টরগুলো মনে রাখার খুব সহজ উপায় আমি বলছি, একটু খেয়াল করি। এটা সেক্টর 1, এটা সেক্টর 2, এটা 3, এটা 4, এটা 5। কি বুঝছেন? দেখেন তো, এই সেক্টরগুলো 1, 2, 3, 4, 5 মানে নিচ থেকে উপরে উঠছে, 1, 2, 3, 4, 5। এবার এই 5 থেকে চলে আসলো এখানে 6,
ছয়ের পরে দেখেন এইটা 6, এইটা 7, এইটা 8, এইটা 9। তার মানে আমরা বুঝতে পারছি আস্তে আস্তে উপরে উঠছে 1, 2, 3, 4, 5, এখান থেকে 6, আবার নিচে নামছে 7, 8, 9 এবং এই যে এটি বঙ্গোপসাগরের মধ্যে এটি হচ্ছে 10। এইবার 10 থেকে গিয়ে আবার উপরে মাথার উপরে গিয়ে 11। এই হচ্ছে মুক্তিযুদ্ধের 11টি সেক্টর। এবার এই 11টি সেক্টরের মধ্যে কোনটি কোন অঞ্চলে ছিল সেটি দেখে নিই। 1 নম্বর সেক্টর এই পর্যন্ত একটু খেয়াল করি, এই পর্যন্ত এটা আসলে চট্টগ্রাম বিভাগ, পুরো চট্টগ্রাম বিভাগ না। ফেনী নদী থেকে শুরু করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বলতে মনে রাখবেন কে আর বি, তিনটি জেলা বোঝায়। কে মানে খাগড়াছড়ি, আর মানে রাঙামাটি, বি মানে বান্দরবান। কে আর বি, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, এই পুরো অঞ্চলটা আপনাকে ম্যাপ তো বুঝতে হবে, নিশ্চয়ই ম্যাপ বুঝেন। এই ম্যাপের এই জায়গাটা মনে রাখবেন যে এই জায়গাটা ফেনী নদী থেকে পূর্ব দিকে টোটালি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। ফেনী থেকে একটু উপরে থেকে শুরু করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, টাঙ্গাইলের কিছু অংশ, গাজীপুরের কিছু অংশ, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, এই সবগুলো ছিল 2 নম্বর সেক্টরের অধীনে। ঠিক আছে, তাহলে আপনাকে দেখেন 2 নম্বর সেক্টর, 1 নম্বর সেক্টর সবচেয়ে বেশি আসে। বলবে 1 নম্বর সেক্টরে কে ছিল, 2 নম্বর সেক্টরে কোন অঞ্চল ছিল, বা ঢাকা কোন অঞ্চলে ছিল। ঢাকা শহর 2 নম্বরের অধীনে ছিল। এবারে দেখেন ঢাকার উপরে টাঙ্গাইলের কিছু অংশ, গাজীপুরের কিছু অংশ, তারপরে হচ্ছে যে হবিগঞ্জের কিছু অংশ, এই অঞ্চল নিয়ে নরসিংদী, এগুলো নিয়েছিল 3 নম্বর সেক্টর। মৌলভীবাজার, তারপরে হচ্ছে যে সিলেটের কিছু অংশ নিয়েছিল 4 নম্বর সেক্টর। সিলেটের উত্তরাংশ আর সুনামগঞ্জের এই অঞ্চল নিয়েছিল 5 নম্বর সেক্টর। 6 নম্বর সেক্টর ছিল বর্তমান রংপুর বিভাগ। বর্তমান রংপুর বিভাগ বলতে রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, এই অঞ্চলগুলো ছিল। বগুড়া হচ্ছে রাজশাহীর মধ্যে। তো এই অঞ্চলটা নিয়ে ছিল 6 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টর ছিল মূলত বর্তমান যে রাজশাহী বিভাগ, এর অধিকাংশ জায়গা নিয়ে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, এই অঞ্চলটা ছিল 7 নম্বরের অধীনে। 8 নম্বর সেক্টর ছিল ওই যে মুজিবনগরের সরকার গঠিত হলো, শপথ নিল, এই মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলো, মাগুরা, এই অঞ্চলগুলো ছিল 8 নম্বর সেক্টরের অধীনে। আমি বলছি না, লিখতে গেলে অনেক সময় লাগবে, বইয়ে আছে, একটু দেখে নেবেন। আমাদের অল যে কোশ্চেন ব্যাংক, অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক, এখানে সুন্দর করে আমি আপনাদের জন্য এই ম্যাপগুলো অ্যাড করে দিয়েছি, ইনফরমেশনগুলো দিয়েছি। ওই ম্যাপটা আপনি যদি আয়ত্ত করতে পারেন, বুঝতে পারেন, তাহলে এই সেক্টর থেকে কোনো প্রশ্নে আপনাকে কোথাও ঠেকাইতে পারবে না। ঠিক আছে, সো সবাই ওই বইটা সংগ্রহ করে ফেলেন। এত চমৎকার করে দিয়েছি, আমি নিজে কাজ করেছি বলে বলছি না, আমার নিজের এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি নিজে ওই ম্যাপগুলো তৈরি করেছি। ওই বইয়ে যে ম্যাপগুলো আছে সব আমার ইনস্ট্রাকশনে তৈরি করা, আমি হাতে গিয়েছি, তারপরে আমাদের ডিজাইনার সাহেব সেটা আপনাদের জন্য উপস্থাপন করেছেন। সো যাই হোক, ওই বইটা অবশ্যই কিনতে হবে। তাহলে 8 নম্বরের পরে দেখেন নিচে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, বাগেরহাট, এই অঞ্চল নিয়ে ছিল 9 নম্বর সেক্টর। 10 নম্বর ছিল সমুদ্র সহ সকল নৌ অঞ্চল নিয়ে, মানে নদীপথ এবং সমুদ্রপথ, এই সবগুলো ছিল 10 নম্বর সেক্টরের অধীনে। অন্য সবগুলো সেক্টরে সেক্টর কমান্ডার থাকলেও 10 নম্বর সেক্টরের কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। এজন্যে 10 নম্বরকে বলা হয় মুক্তিযুদ্ধের ব্যতিক্রম একটি সেক্টর। এরপরে চলে গেল উপরে আবার 11। ঠিক আছে, 10 থেকে উপরে চলে গেলাম 11। 11 নম্বর সেক্টরে আছে বৃহত্তর ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইলের কিছু অংশ, নেত্রকোনা, এই অঞ্চল নিয়ে 11 নম্বর সেক্টর গঠিত ছিল। তাহলে জেনে নিলাম মুক্তিযুদ্ধের 11টি সেক্টর। এরপরে আমরা দেখব এই সেক্টরের কমান্ডার কে ছিলেন। আমি বললাম যে প্রত্যেকটা সেক্টরের কমান্ডার ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 11টি সেক্টরে মোট 16 জন সেক্টর কমান্ডার ছিলেন। এই সেক্টর কমান্ডারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে 1 নম্বর সেক্টর তো এখনো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান প্রথম। জিয়াউর রহমান একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত একজন কমান্ডারই যে একটি সেক্টরের দায়িত্ব পালন করেছেন ব্যাপারটা এরকম না, তাদের দায়িত্ব চেঞ্জ হয়েছে। কয়েকটা সেক্টর আছে যেখানে একজনই সেক্টর শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, একজনই কমান্ডার। আর কিছু সেক্টর আছে যেখানে একাধিক, মানে একজনের পরে দুইজন
বিভিন্ন আলাদা আলাদা সময়ে দুইজন সেক্টর কমান্ডার ছিলেন। তো আমাদের পরীক্ষায় সাধারণত প্রথম সেক্টর কমান্ডারই আসেন, অর্থাৎ দেখেন 1 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন দুইজন, একটা হচ্ছে জিয়াউর রহমান আর একটা হচ্ছে রফিকুল ইসলাম। এই দুজন, জিয়াউর রহমান ছিলেন এপ্রিল থেকে জুন পর্যন্ত আর রফিকুল ইসলাম ছিলেন জুন থেকে ডিসেম্বর পর্যন্ত। এইবার পরীক্ষায় সাধারণত যখন প্রশ্ন করে 1 নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন, অপশনে জিয়াউর রহমানই থাকে। 2 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন অপশনে খালেদ মোশাররফই থাকে। এই জন্যে প্রথমটা আমি অন্য কালার করে দিয়েছি। এবার দেখেন সদর দপ্তর, 1 নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল হরিণা ত্রিপুরা। 2 নম্বর সেক্টরের খালিদ মোশাররফ মেলাঘরে ছিল সদর দপ্তর। 3 নম্বর সেক্টরে শফিউল্লাহ ছিলেন সেক্টর কমান্ডার, কলাগাছি ছিল সেক্টর সদর দপ্তর। 4 নম্বর সিআর দত্ত, 5 নম্বর মেজর মীর শকত। আচ্ছা, 6 নাম্বার উইং কমান্ডার খাদিমুল বাশার। এগুলোও কিন্তু দেখে নেবেন, হ্যাঁ, আমি দাগ দিচ্ছি না বলে আবার ভাবেন না যে অগুরুত্বপূর্ণ। আচ্ছা, 7 নাম্বার কাজী নুরুজ্জামান, 8 নাম্বার ওসমান চৌধুরী, 9 নাম্বার আব্দুল জলিল, 10 নাম্বার এই যে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। হ্যাঁ, মূলত যারা নো কমান্ডার ছিলেন তারাই বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন এবং এমএজি ওসমানী সরাসরি তত্ত্বাবধান করতেন। 11 নম্বর সেক্টর আবু তাহের। এইবার এই জায়গাটা একটু খেয়াল করব, 16 জন সেক্টর কমান্ডার ছিলেন। এবার কি আপনার মনে থাকবে যদি বলি যে 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন, হয়তো এটা পারবেন কারণ জিয়াউর রহমান 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। যদি বলি 10 নম্বরের কে ছিলেন, 7 নম্বরের কে ছিলেন, মনে রাখতে পারবেন? মনে রাখা কঠিন। এই সেক্টর কমান্ডারগুলো কিভাবে সহজভাবে মনে রাখতে পারি সেটা এবার দেখে নিব। এটা ছন্দটা মনে একেবারে মুখস্থ করে নিব। জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা, এটা বহুল প্রচলিত একটা ট্রিক্স। হ্যাঁ, প্রায় সবাই জানে এটা, আপনারা যদি না জানেন তাহলে জেনে নেন। জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা মানে জিয়ার খাস 10টা বানু মানে বেগম ছিল, বানু মানে বেগম বা স্ত্রী, এটা ধরে নিতে পারেন। এই খাস 10 বানুর ওজন কি? শূন্যতা। এটার মাধ্যমেই আমরা 11টি সেক্টরের 11 জন কমান্ডারের নাম মনে রাখতে পারি। আমরা একটু লিখে ফেলি। হ্যাঁ, জিয়ার মানে তো জিয়া, এটা বোঝাই যাচ্ছে তাই না? জিয়াউর রহমান, আমি একটু লিখে দিই। হ্যাঁ, জিয়াউর রহমান। খা মানে হচ্ছে খালেদ মোশাররফ। এই শাহ মানে হচ্ছে শফিউল্লাহ। দ মানে হচ্ছে দত্ত। কি দত্ত যেন দেখলাম? সি আর দত্ত, ঠিক আছে। এই শাহ মানে হচ্ছে শওকত। আমি সংক্ষিপ্ত নাম লিখছি কারণ ওই পাশে পুরো নাম লিখে দিয়ে এসেছি, মিলিয়ে নেবেন। তারপরে বা মানে হচ্ছে বাশার, খাদেমুল বাশার। বা মানে কি? বাশার, খাদিমুল বাশার। নু মানে কাজী নুরুজ্জামান, ও মানে হচ্ছে ওসমান, আবু ওসমান। হ্যাঁ, জন মানে হচ্ছে জলিল, আব্দুল জলিল, মেজর আব্দুল জলিল। শূন্য মানে নেই, 10 নাম্বার সেক্টর, ঠিক আছে, নাম্বার দিয়ে দিচ্ছি আমি। তা মানে হচ্ছে আবু তাহের। এবার দেখেন নাম্বারিং করি আমরা একটু। 1 সেক্টর নাম্বার, হ্যাঁ, সেক্টর নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 11। এই যে বললাম 10 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিল না, জাস্ট এইটা আপনি খাতায় লিখে কয়েকবার প্র্যাকটিস করবেন আর এটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সেক্টর কমান্ডার সম্পর্কে খুব ভালো একটা সহজ পদ্ধতি পেয়ে গেলাম। পরে দেখি মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্স। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে সুচারুরূপে পরিচালনার জন্য সারা দেশকে 11টি সেক্টর 64টি সাব সেক্টরে ভাগ করার পাশাপাশি সামিউল আহমেদ বলছেন যে স্যার বই বের করে ম্যাপ দেখলাম অনেক সুন্দর। হ্যাঁ, যারা এখনো বইটা নেননি নিয়ে নেন, দারুণ। মানে ম্যাপ বাজারে অনেক আছে কিন্তু এরকম ম্যাপ নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক, 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল সারা দেশকে। তার মধ্যে একটি হচ্ছে জেড ফোর্স,
জাস্ট এতটুকুই পড়া। জেড ফোর্সের কমান্ডার ছিলেন বা জেড ফোর্স গঠন করা হয়েছিল মেজর জিয়াউর রহমানের আন্ডারে, তাই তার নাম জেড ফোর্স। কে ফোর্স খালেদ, এই খালেদ কে ফর খালেদ, খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্সের দায়িত্বে, আর শফিউল্লাহ ছিলেন এস ফোর্স। তার মানে জিয়ার নাম দিয়ে জেড ফোর্স, মানে জেড ফোর্স মানে জিয়া। আপনাকে জিজ্ঞেস করবে জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন, জেড ফোর্সের জিয়া, এস ফোর্সের শফিউল্লাহ, কে ফোর্সের খালেদ মোশাররফ। খালি এতটুকু জানলেই চলবে। যদি এক্সট্রা কিছু জানতে চান তাহলে এইটুকু একটু দেখে নেবেন, এটার খুব বেশি গুরুত্ব নাই, জাস্ট কোন ফোর্স আর কার নামে হয়েছে এটা জানলেই চলবে। পরে যাই মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে। মুক্তিযুদ্ধ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। কেমনে শেষ হয়ে যাচ্ছে? আপনার তো মনে হইতে পারে স্যার মুক্তিযুদ্ধ তো যুদ্ধ হইলই না, শেষ হয়ে গেল কেমনে? আমি বলেছি মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস পড়াবো। এবার 9 মাসের মুক্তিযুদ্ধ যদি সবই পড়াই তাহলে তো আমার এই ক্লাস শেষ করতে 9 মাসই লাগবে, তাই না? 9 মাস ধরে কি আর মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের পড়া সম্ভব, নাকি প্রয়োজন আছে? তো আমি আরেকটু গুছিয়ে বলি কিভাবে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে আসলাম। দেখেন, আমরা পটভূমি পড়েছি 70-এর নির্বাচন, 71-এর মার্চের ঘটনা বলি। তারপরে 26শে মার্চ কি হলো? স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পরে যুদ্ধ পরিচালনার জন্য অস্থায়ী সরকার গঠিত হলো। এই অস্থায়ী সরকার শপথ নিল। অস্থায়ী সরকারের বিভিন্ন দপ্তর আমরা দেখলাম কে কোন দায়িত্ব পেয়েছেন। এরপরে ব্রিগেড কি বলে যে সারা দেশে মুক্তিযুদ্ধকালীন প্রশাসন গঠিত হলো। এমএজি ওসমানী তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হলেন। আরও বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পেল। সারা দেশকে 11টি সেক্টর, 64টি সাবসেক্টর এবং 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হলো। আমরা 11টি সেক্টরের দেখেছি কে কোন অঞ্চলে কে কোন সেক্টর ছিল। আমরা দেখেছি যে সেক্টর কমান্ডার কে কে ছিলেন কোথায়। আমরা দেখেছি ব্রিগেড ফোর্স কার নামে গঠিত হয়েছিল। তো যুদ্ধ কিন্তু চলছিল, এর মধ্যেই যুদ্ধ চলছে। ব্যাপারটা এরকম না যে সব কিছু রেডি করে নিয়ে একবারে হুড়মুড় করে যুদ্ধে নেমে পড়লাম, ব্যাপারটা এরকম না। এর মধ্যে যুদ্ধ চলমান ছিল এবং এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছিল। তার মানে মুক্তিযুদ্ধ শেষ পর্যায়ে এসেছি। শেষ পর্যায়ে এসে ঘটনা কি ঘটলো দেখেন, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো। যৌথ বাহিনী গঠিত হলো। মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, যে যুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের 26শে মার্চ, দেখেন আমরা নভেম্বরে চলে এসেছি। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 8 মাস অলরেডি পার হয়ে গেছে। মোর দেন 8 মান্থ। 8 মাসের বেশি সময় পার হওয়ার পরে যুদ্ধে আমাদের বাহিনী যখন খুব বেশি সুবিধা করতে পারছিল না, তখন ভারতের সাথে নানা ধরনের আলোচনা পর্যালোচনার পরে 1971 সালের 21 নভেম্বর ভারতের বাহিনী আর বাংলাদেশের যে ওই যে নিয়মিত বাহিনী ছিল, এই দুইটি বাহিনী এক জায়গায় করে যৌথ বাহিনী গঠন করা হলো। এই যৌথ বাহিনী 4 ডিসেম্বর প্রথম সর্বাত্মকভাবে পাকিস্তানি বাহিনীর উপরে আক্রমণ শুরু করলো। তারিখ দুটি ভুললে চলবে না। মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চ। সেই মার্চ থেকে 8 মাস প্রায় পার হয়ে গেছে, কিন্তু যুদ্ধের তেমন কোনো প্রোগ্রেস নাই। সব জায়গাতে পাকিস্তানি বাহিনীরই দাপট, সব কিছু তাদেরই নিয়ন্ত্রণে। বাংলাদেশের মানুষ খালি আসছে, যুদ্ধ করছে আর মরছে, কোনো সফলতা নেই, তেমন কোনো উল্লেখযোগ্য সফলতা নেই। এর মধ্যে আমরা দেখেছি ভারত বাংলাদেশকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে, অস্থায়ী সরকারকে আশ্রয় দিয়েছে, তারপরে বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র, গানবোট, বিমান ইত্যাদি বাংলাদেশকে দিয়েছে, কিন্তু ডিরেক্ট তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি। তারপরেও বাংলাদেশের যুদ্ধের কোনো উন্নতি প্রোগ্রেস নেই বললেই চলে। অবশেষে যখন বাংলাদেশের নেতারা দেখলেন যে আমরা এভাবে সারা জীবন যুদ্ধ করলেও হয়তো সফল হইতে পারবো না বা বহু বছর যুদ্ধ করতে হবে, তখন তারা ভারতীয় কর্তৃপক্ষের নিকট, ভারতীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানালেন যে আসেন আমাদের ডিরেক্ট হেল্প করেন, আপনারাও যুদ্ধে অংশগ্রহণ করেন, তাছাড়া পারবো না। এরই প্রেক্ষিতে 21 নভেম্বর দুই দেশের সরকারের মধ্যে চুক্তি হয় এবং যৌথ বাহিনী গঠিত হয়। এই যৌথ বাহিনী 4 ডিসেম্বর আক্রমণ শুরু করে। 4 ডিসেম্বর আক্রমণ শুরু করে বাংলাদেশ যেন স্বাধীন হয় কবে, বিজয় অর্জন করে কবে, 16ই ডিসেম্বর। এই যৌথ বাহিনী অর্থাৎ ভারতের বাহিনী যুদ্ধ বাংলাদেশের সাথে শুরু করার পর আর 12 দিন পরে দেশ স্বাধীন হলো। মানে এই 9 মাসে আমরা যা করতে পারি নাই, 8 মাসে ভারতীয় বাহিনী যুক্ত হওয়ার পরে মাত্র 14 দিনে সে কাজ হয়ে গেছে। আসি পরের ঘটনায়।
এরপর বাংলাদেশের স্বীকৃতির পালা। আমি এর আগের ক্লাসেও মনে হয় বলেছিলাম যে কোনো একটি দেশ স্বাধীন হওয়া মানেই সে স্বাধীন হয়ে গেল না, শত্রু তাড়িয়ে দিল, বিজয় অর্জন করলো মানে সে স্বাধীন হলো না, তার সার্বভৌমত্ব দরকার। আর সার্বভৌমত্ব তখনই প্রতিষ্ঠিত হয় যখন অন্য দেশ, পৃথিবীর অন্য দেশ ওই দেশটাকে সদ্য মানে বিজয় লাভ করা দেশটাকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয়। ফিলিস্তিন, তার ভূখণ্ড খুব বেশি ইসরায়েলের যে পুরোটাই দখলে, ব্যাপারটা এরকম না। তাদের রাষ্ট্রের উপাদান, জনসমষ্টি আছে, সরকার আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, কিন্তু নেই তাদের সার্বভৌমত্ব। এই জন্য তারা স্বাধীন না। তাইওয়ান, নির্দিষ্ট জনসমষ্টি আছে, ভূখণ্ড আছে, তারপরে হচ্ছে সরকার আছে, কিন্তু সার্বভৌমত্ব নাই, চীনের দখলে, স্বাধীন দেশ না। তো বাংলাদেশ যতই বিজয় অর্জন করুক, বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে ততক্ষণ না প্রতিষ্ঠিত হবে যতক্ষণ অন্য দেশ তাকে স্বীকৃতি দিবে। এই কাজটি প্রথম করলো ভুটান 1971 সালের 6 ডিসেম্বর। ভুটান প্রথমে, আর ওই একই দিনে ভারত, এ হচ্ছে প্রথম, এ হচ্ছে দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিল 1971 সালের 6 ডিসেম্বর। মনে রাখবেন এই সিরিয়ালটা, প্রথম দ্বিতীয়। বুদ্ধিজীবী হত্যা 4 ডিসেম্বর, যখন যৌথ বাহিনী আক্রমণ শুরু করেছে, পাকিস্তানি বাহিনী ভাবলো যে আর সম্ভব না, আর পারলাম না, গেলাম তো, যাওয়ার আগে একটু সাইজ করেই যায়, দেখ বেটা কে কে বুদ্ধিজীবী আছে, কে ভালো লেখে, কে ভালো গান গায়, কে আছে বিজ্ঞানী, কে ভালো শিক্ষক, খুঁজে খুঁজে বের কর, হত্যা কর। এই ব্যাপারটাকে বলা হচ্ছে বুদ্ধিজীবী। তারা যখন দেখলো এদেশকে আর নিজেদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব না, তখন 14 ডিসেম্বর তারা এক জঘন্য কাজ করলো। এদেশের বুদ্ধিজীবী, এদেশের যারা খ্যাতিমান মানে বিভিন্ন পণ্ডিত, তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করলো। এটাকে আমরা বলছি শহীদ বুদ্ধিজীবী দিবস, 14 ডিসেম্বর। চূড়ান্ত বিজয় 16 ডিসেম্বর। 14 ডিসেম্বর যখন বুদ্ধিজীবীদের হত্যা করেও বাংলাদেশ বা যৌথ বাহিনীর অগ্রগতি ঠেকানো গেল না, অবশেষে এই নরপিশাচরা 16 ডিসেম্বর 1971 রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে আত্মসমর্পণ করলো 93,000 পাকিস্তানি বাহিনী নিয়ে। আবদুল্লাহ খান নিয়াজি, পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে আমির আবদুল্লাহ খান নিয়াজি, তারা আত্মসমর্পণ করলো যৌথ বাহিনীর পক্ষে। এখানে সাইন করলেন জগজিৎ সিং অরোরা। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের বাহিনীর পক্ষ থেকে একে খন্দকার উপস্থিত ছিলেন, বাট ওসমানী সাহেব কেন উপস্থিত ছিলেন না, এই আলোচনা দীর্ঘ, এই আলোচনায় আর যাব না, এটা আপনাদের মানে পরীক্ষায় আসবে না কেন ওসমানী এসেছিলেন না। তবে আপনাদের জানতে হলে কি করতে হবে সেটা শেষের দিকে বলে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে যারা এখানে একটু আলোচনা করি প্রাসঙ্গিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে, আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই। আমরা পাকিস্তানের জন্ম দেখেছিলাম মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তো মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্ব যদি না আনতেন, তাহলে যেমন ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তানের জন্ম হতো না, ঠিক একইভাবে ভারত যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে সহায়তা না করত, তাহলে বাংলাদেশ নামে কোনো দেশ পৃথিবীতে থাকতো না। এটাই সত্যি, এটাই বাস্তব। এবার আপনি ভারতকে যতই পছন্দ করেন, যতই অপছন্দ করেন, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? আর এই মুক্তিযুদ্ধে কারা বিরোধিতা করেছে, কারা এই মুক্তিযুদ্ধ চায়নি, হ্যাঁ, ওই গোষ্ঠী যাদের কথা বলছি, তারা পাকিস্তানও চায়নি। মজার ব্যাপার হচ্ছে, যখন 47 সালে পাকিস্তানে জন্ম হয়, তখনও তারা বিরোধিতা করেছিল পাকিস্তান জন্মের। আর যখন আবার 71 সালে বাংলাদেশের জন্ম হওয়ার প্রক্রিয়া চলছে, যুদ্ধ চলছে, তখনও এই লোকগুলো আবার বাংলাদেশের জন্মের বিপক্ষে ছিল। তো তারপরে মানে এরা সারা জীবন এই দেশগুলোর জন্মের বিপক্ষে অবস্থান করেছে, আবার যখন দেশ তৈরি হয়েছে তখন সুবিধা নেওয়ার চেষ্টা করেছে বিভিন্নভাবে, মানে নিজেদের ফ্রন্টে আনার চেষ্টা করেছে। সেই বিতর্কে যাব না, আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন ও বোঝেন, হ্যাঁ, আসলে বাস্তবতাটা কি। তো এই বাস্তবতার আরও ডিটেল আমি ক্লাসের শেষের দিকে বলবো, এই পর্যন্ত আপাতত ক্ষান্ত দিলাম। তাহলে এখন অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার ভারত কি এমনি এমনি হেল্প করছে? না, ভারত এমনি এমনি হেল্প করে নাই। এর মাধ্যমে ভারত অনেক সুবিধা নিয়েছে, এখন পর্যন্ত নিচ্ছে। বাট
যে কারণেই হোক ভারতের হেল্প ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না। কেন হেল্প করেছে সেটা অনেক বড় আলোচনার বিষয়, অনেক বড় বিতর্কের বিষয়, এটা আপনার জন্য এখন প্রয়োজন নেই। পরের স্লাইডে যাই, মুক্তিযুদ্ধে বিদেশি ব্যক্তিদের ভূমিকা। এই যে মুক্তিযুদ্ধ হলো, এখানে বিদেশির মানে অন্য দেশের কিছু মানুষ ডিরেক্ট বাংলাদেশকে হেল্প করেছে। এই মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখন দেখেন কয়েকজনের নাম বলি। উইলিয়াম ওয়াটারল্যান্ড, তাকে বলা হয় WS ওয়াটারল্যান্ড। তিনি অস্ট্রেলিয়ান নাগরিক। দেখেন তিনি অস্ট্রেলীয় নাগরিক, তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন বা হেল্প করেছেন। তিনি আসলে ওই সময় বাটা, যে জুতা পরেন বাটা, সেই বাটা কোম্পানির ম্যানেজার ছিলেন বাংলাদেশে, এবং তার সাথে একটা কোম্পানির প্রধান হিসেবে পাকিস্তানের উচ্চপদস্থ ব্যক্তিদের মানে মেলামেশা ছিল। তো এই ওয়াটারল্যান্ড যেটা করেছিলেন, তিনি তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে, তাদের সঙ্গে মিশে ইনফরমেশন নিয়ে মুক্তিযুদ্ধে বা যারা দায়িত্ব আছেন মুক্তিযোদ্ধা বা বাঙালিদের কাছে পৌঁছে দিতেন। এই কাজটি তিনি করেছেন এবং এজন্যে তিনি একমাত্র বিদেশি যিনি বীর প্রতীক খেতাব পেয়েছেন। তারপরে হচ্ছে সাইমন ড্রিং, তিনি সাংবাদিক ছিলেন। ডেইলি টেলিগ্রাফে পাকিস্তানি বাহিনীর বর্বরতা, হত্যা, নির্যাতনের কথা তিনিই প্রথম বিদেশের মাটিতে প্রচার করেন। আমি জাস্ট দু একটা তথ্য বলছি, ভালো করে এই সবগুলো পড়ে নেবেন। আচ্ছা, মুক্তিযুদ্ধে বিদেশি ব্যক্তিদের আরো ভূমিকা, যেমন অ্যান্থনি মাসকারেনহাস, তিনিও একজন সাংবাদিক ছিলেন। তিনি মর্নিং নিউজ পত্রিকায় কর্মরত ছিলেন এবং পাকিস্তানের যে গণহত্যা সেগুলো তিনি বহির্বিশ্বে প্রকাশ করেছিলেন। তিনি সবচেয়ে আলোচিত এই দুটি বইয়ের জন্য, দ্য রেপ অফ বাংলাদেশ এবং দ্য বাংলাদেশ লেগেসি অফ ব্লাড, এই দুটি বইয়ের জন্য খুবই বিখ্যাত। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এই দুটি বই রচনা করেছেন। তারপর হচ্ছে অ্যালেন গিন্সবার্গের সবচেয়ে বিখ্যাত কবিতা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর, সেপ্টেম্বর অন যশোর রোড। তিনি তার ভারতীয় বন্ধু সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে কলকাতা থেকে যশোর রোড, কলকাতা থেকে বেনাপোল যশোরে আসার যে রাস্তা, তাকে এখনো যশোর রোড বলা হয়। এই রাস্তার দুপাশে হাজার হাজার লক্ষ লক্ষ শরণার্থী আশ্রয় নিয়েছিলেন। তাদের দেখে, তাদের মানবেতর জীবন দেখে 152 লাইনের একটি কবিতা লিখেছিলেন অ্যালেন গিন্সবার্গ। মাদার মেরিও ভেন্ডিস, তিনি ইটালির একজন নাগরিক এবং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন কিংবা নিহত হয়েছিলেন। তিনি আসলে যুদ্ধ করেননি, নিহত হয়েছিলেন। এই হচ্ছে বিদেশি নাগরিকদের ভূমিকা। আরেকটা বিষয় না পড়লেই না, কনসার্ট ফর বাংলাদেশ। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে ওইটা পরে দেখে নিন, আমি বোর্ডটা পিছনে রাখলাম, আমার কথা শুনেন, লেখাগুলো পরে পড়ে নিন। এই যে যার ছবি দেখতে পাচ্ছেন, ওনার নাম জর্জ হ্যারিসন। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সীমানা পাড়ি দিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। ভারত সরকার সাধ্যমতো তাদের খাবার দেওয়ার চেষ্টা করছে, ভরণ পোষণের চেষ্টা করছে, কিন্তু সেটা কোনো দেশের পক্ষেই ফুলফিল করা সম্ভব নয়। সো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিশেষ করে শরণার্থীদের সহায়তা করার জন্য ভারতীয় একজন সেতারা বাদক, কি বাদক, তিনি সেতারা বাজান, একজন সঙ্গীতজ্ঞ, তার নাম হচ্ছে পণ্ডিত রবি শঙ্কর। তিনি চিন্তা করলেন কিভাবে আমরা হেল্প করতে পারি। তিনি ওই সময়ের বিখ্যাত মানে পপ সিঙ্গার জর্জ হ্যারিসনের সঙ্গে দেখা করলেন, গিয়ে বললেন, বস, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে তো যুদ্ধ চলছে, তাদের তো খুবই খারাপ অবস্থা, আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে, তো আমরা কি তাদের জন্য কিছু করতে পারি না? আমরা যদি একটা কনসার্ট করি, তাহলে ওই কনসার্টের টিকিট বিক্রির টাকাটা আমরা যদি হেল্প করতে পারি তাহলে তো ভালোই হয়। হ্যারিসন বললেন, ওকে ব্রো, নো প্রবলেম, আয়োজন করো। আয়োজন করা হলো 1971 সালের 1 আগস্ট মেডিসন স্কোয়ার গার্ডেনে, আমেরিকার নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে কনসার্টের আয়োজন করা হলো। এই কনসার্টে গান গাইলেন জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশঙ্কর সেতারা বাজালেন, বব ডিলান সহ আরও অনেকেই গান গাইলেন, বিখ্যাত মানুষ। এই কনসার্টের যে আয় হলো সেটা এই দেশে পাঠিয়ে দেওয়া হলো মুক্তিযোদ্ধাদের এবং শরণার্থীদের সহায়তায়। এখানে বাদবাকি যে তথ্যগুলো আছে সেগুলো সুন্দর করে পড়ে নেবেন, একটাও বাদ দিবেন না। মুক্তিযুদ্ধে পরাশক্তিদের ভূমিকা। হ্যাঁ, মুক্তিযুদ্ধে পরাশক্তি মানে ভারত, রাশিয়া, আমেরিকা, চীন, ব্রিটেন, কে কোন দিকে অবস্থান নিয়েছিল, এটাই হচ্ছে পরাশক্তিদের ভূমিকা। এটি একটু ছোট্ট আলোচনার বিষয়, আমি একটু দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে
আমাদের পক্ষে, আমাদের পক্ষে মানে কি, বাংলাদেশের পক্ষে। আর আরেকটা ছিল আমাদের বিপক্ষে। ঠিক আছে, তাহলে আমাদের পক্ষে কারা ছিল, বিপক্ষে কারা ছিল, এইটা হয়তো আপনারা সবাই বা অনেকেই জানেন, তারপরেও আমি একটু লিখে দিই। আমাদের পক্ষে ছিল নাম্বার 1 ভারত, নাম্বার 2 রাশিয়া, নাম্বার 3 ব্রিটেন। পরাশক্তি বলতে আমরা বিশ্বের সব দেশকে বুঝি না, যারা সুপার পাওয়ার বলি তারা। ওই সময়ের শক্তিশালী দেশের মধ্যে ভারত, রাশিয়া এবং ব্রিটেন ছিল আমাদের বা মুক্তিযুদ্ধের পক্ষে। আর আমাদের বিপক্ষে থাকা সবচেয়ে বড় বড় মডেল হচ্ছে ইউএসএ বা আমেরিকা। আর দ্বিতীয় হচ্ছে চীন। চীন আমাদের এতই বিপক্ষে ছিল যে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া সর্বশেষ দেশ। এ পর্যন্ত বাংলাদেশকে 150টি দেশ স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে সবার শেষে স্বীকৃতি দিয়েছে চীন। 1971 সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর এই চীন বাংলাদেশকে 31শে আগস্ট স্বীকৃতি দিয়েছিল। তো এই হচ্ছে পরাশক্তিদের অবস্থান। এর মধ্যে ভারত কিভাবে হেল্প করেছে সেটা আমরা দেখেছি। রাশিয়া নানাভাবে হেল্প করেছে, যেমন যখন জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বন্ধ করার জন্য মানে যুদ্ধবিরতি প্রস্তাব আনা হচ্ছিল আমেরিকার নেতৃত্বে, তখন রাশিয়া সেখানে ভেটো দিয়েছিল। এছাড়াও অস্ত্র শস্ত্র আরো বিভিন্নভাবে হেল্প করেছিল। একটু বই থেকে পড়ে নিতে হবে এই ডিটেলগুলো, ঠিক আছে? আচ্ছা, আর চীন ভেটো প্রদান করেছিল বাংলাদেশে। একজন লিখেছেন চীন ভেটো প্রদান করেছিল। চীন বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে নাই। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে চেয়েছিল, এই সিদ্ধান্তে ভেটো প্রদান করেছিল চীন। বাংলাদেশের বিপক্ষে ভেটো প্রদান করেছিল, সেটা যুদ্ধের পরে। আচ্ছা, পরে যাই। মুক্তিযুদ্ধের নারীদের ভূমিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শুধু যে পুরুষরাই অবদান রেখেছে তা নয়, নারীদের অবদান আছে। তার মধ্যে 3জন বা 4জন নারী সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হয়। প্রথম হচ্ছেন ডক্টর সিতারা বেগম। ডক্টর সিতারা বেগম তিনি সেনাবাহিনীর একজন কমান্ডিং অফিসার ছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টরে যে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল অর্থাৎ আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার দায়িত্বে ছিলেন এই সিতারা বেগম। তিনি একজন ডাক্তার ছিলেন, সেনাবাহিনীর ডাক্তার। তো এই সিতারা বেগম তিনি বীর প্রতীক খেতাব পেয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 2জন নারী বীর প্রতীক খেতাব পেয়েছেন, তার মধ্যে প্রথম হচ্ছেন সিতারা বেগম। তারপরেরটা হচ্ছেন তারামন বিবি। তিনি কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেছিলেন, 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। 2018 সালের 1 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছিলেন, ঠিক আছে? এরপরে কাকন বিবি। আমরা কাকন বিবিকে তার প্রাপ্য মর্যাদা দিতে পারেনি। কাকন বিবি খেতাবহীন একজন নারী মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মুক্তি বেটি নামে পরিচিত ছিলেন। কাকাত হেনাঞ্চিতা হচ্ছে তার আসল নাম। তিনি খাসিয়া সম্প্রদায়ের মানুষ ছিলেন। এই খাসিয়া সম্প্রদায়ের মানুষ কাকাত হেনাঞ্চিতা নিজের ইজ্জত সম্ভ্রম বিলিয়ে দিয়ে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে বিভিন্ন খবরাখবর নিয়ে এসে মুক্তিযোদ্ধাদের দিতেন এবং সে অনুযায়ী অপারেশন করে তারা পরাজিত করত। কিন্তু আমরা এতই অকৃতজ্ঞ জাতি, আমরা জাতি হিসেবে এতই অকৃতজ্ঞ, আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের নানা ধরনের সার্টিফিকেট, সুযোগ সুবিধা, ভাতা, কোটা ইত্যাদি দিয়ে ফুলিয়ে ফেপিয়ে বড় করেছি। কিন্তু যারা সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা, যারা নিজের ইজ্জত, একজন নারীর কাছে ইজ্জতের চেয়ে বড় আর কিছু হতে পারে না, সেই ইজ্জত বিলিয়ে যিনি দিয়েছিলেন নিজের দেশের জন্য, সেই কাকাত হেনাঞ্চিতা কাকন বিবির সঙ্গে আমরা বেইমানি করেছি, আমরা প্রতারণা করেছি। এই মানুষটা জীবনে এত কষ্ট করেছেন, চিকিৎসার অভাবে মারা গেছেন কাকন বিবি, ঠিক আছে? তিনি ভাতের অভাবে, খাওয়ার অভাবে, চিকিৎসার অভাবে মারা গেছেন। অথচ আমরা বাংলাদেশে দেখি অনেক ধনী মানুষ, সে ভুয়া জীবনে মুক্তিযোদ্ধাই করেনি, সে জীবনে মানে জন্মই হয়নি, সে এখন নিজেকে দাবি করে আমি শিশু মুক্তিযোদ্ধা। সে হিসেবে আমিও দাবি করতে পারি আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। আমাদের সামিউল স্যারও শিশু মুক্তিযোদ্ধা, ঠিক আছে? আপনারা যারা আছেন তারাও শিশু মুক্তিযোদ্ধা, ভ্রূণ মুক্তিযোদ্ধা। আমরা বেঈমান, আমরা অকৃতজ্ঞ যারা নিজেদের শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করি, যারা নিজেদেরকে ভ্রূণ মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করি, দেশের সুযোগ সুবিধা নিতে চাই, দেশকে লুটে পুটে খেতে চাই, তারা বেঈমান। এই মানুষগুলোর সঙ্গে বেঈমানি করেছি, বিশেষ করে কাকন বিবির সঙ্গে। এরকম আরো মানুষ হয়তো আছেন যারা এখনো খবরে আসেন নাই, যাদের নাম এখনো আমরা জানি না, কিন্তু
তারা দেশের জন্য নিজের সব কিছু বিলিয়ে দিয়েছিলেন। এই কাকুন বিবি সম্পর্কে ভালো করে পড়ে নিন। হ্যাঁ, আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। কাকুন বিবির কথা যতবার আমি দেখি, কাকুন বিবির নাম যতবার আমি শুনি, আমার প্রচণ্ড গিল্টি ফিলিংস হয়। এই স্বাধীন দেশে বাস করছি, তার বিরাট একটা অবদান ছিল, কিন্তু তাকে আমরা মূল্যায়িত করিনি। আশালতা বৈদ্য, তিনিও একজন নারী মুক্তিযোদ্ধা ছিলেন। তো এই পেজটা ভালো করে পড়ে নেবেন। আচ্ছা, মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমিকা। মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে ইউকেচিং মার্মা, তিনি বান্দরবান জেলায় জন্ম, একমাত্র মানে খেতাবপ্রাপ্ত উপজাতীয় বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধা। ঠিক আছে, তো তিনি 6 নাম্বার, জাস্ট এই তথ্যগুলো পড়ে নেবেন। ইউকেচিং মার্মা সম্পর্কে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়, তিনি কত নম্বর সেক্টরে ছিলেন, এবং অথবা এইভাবে জিজ্ঞেস করবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতীয় মুক্তিযোদ্ধাকে, এভাবে প্রশ্ন আসে। পরে যাই, মুক্তিযুদ্ধে খেতাব ও সম্মাননা। এই যে খেতাবপ্রাপ্ত বলছি, তারামন বিবি, সিতারা বেগম, ইউকেচিং মার্মা, তো মোট কয়জন কোন ক্যাটাগরিতে খেতাব পেয়েছিল এটা জানা অত্যন্ত জরুরি। এতক্ষণ পর্যন্ত আপনাকে যা পড়িয়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পেজটা, মুক্তিযুদ্ধে খেতাব সম্মাননা। বীর শ্রেষ্ঠ 7 জন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, সবাই জানি বীর শ্রেষ্ঠ 7 জন। এখানে 2টি ফিগার আছে, 1973-এর গেজেট অনুযায়ী এই সংখ্যা, আর বর্তমান মানে কিছু 4 জন মুক্তিযোদ্ধাকে খেতাব বাতিল করা হয়েছিল একটা ইস্যুতে, শেখ মুজিবুর রহমানের খুনের ইস্যুতে। তো বর্তমান হচ্ছে এই সংখ্যা। তাহলে বীর শ্রেষ্ঠ 7 জন, 7 জন। তারপরে বীর উত্তম 68 জন, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 7 জন, মানে একজন মাইনাস হয়েছে এখানে। বীর বিক্রম 175 জন, আর এখানে 174 জন, তার মানে এখানেও একজন মাইনাস হয়েছে। বীর প্রতীক 426 জন, আর এখানে দেখতে পাচ্ছি আমরা 424 জন। এই 1 1 2 আর 2 4, এই 4 জনের মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছিল। সো 73-এর গেজেট অনুযায়ী মোট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 676 জন, আর পরে এটা সংখ্যা দাঁড়িয়েছে 672 জন। তবে পরীক্ষায় যদি আসে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট বীর শ্রেষ্ঠ কয়জন, বীর উত্তম কয়জন, বীর প্রতীক কয়জন, বীর বিক্রম কয়জন, এভাবে আসলে আপনি এই ফিগারটাই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, মানে এই ফিগারটাই থাকবে পরীক্ষায়। যদি এটা না থাকে দেন এটা অ্যান্সার করবেন। ঠিক আছে, যদি দুটিই থাকে তাহলে এটি অ্যান্সার করবেন, এই 73-এরটা অ্যান্সার করবেন। আশা করি বোঝাতে পেরেছি। এবার এগুলো জাস্ট যোগ করে করে দিয়ে নিচেরটা রাখতে পারেন আপনি। এই যে 676 জন হলো, এই সবগুলো যোগ করে দিলে 676 জন হয়। তাহলে আপনি মনে রাখবেন শ্রেষ্ঠ, উত্তম, বিক্রম, প্রতীক 7, 68, 175, 426, এভাবে মনে রাখবেন। পরে যাই, খেতাব যাদের বাতিল হয়েছে, ওই যে বললাম 4 জনের বাতিল হয়েছে, এই 4 জনের বাতিল হয়েছে। মেজর ডালিম, তারপর হচ্ছে কর্নেল নূর চৌধুরী, রাশেদ চৌধুরী, আর সুবেদার মুসলিম উদ্দিন খান, এই 4 জনের খেতাব বাতিল হয়েছেন। বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, বীর প্রতীক 2 জন। এটা 2021 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের খেতাব বাতিল করে। এখন পর্যন্ত তাদের এই খেতাব ফিরিয়ে দেওয়া হয়নি, অদূর ভবিষ্যতে হয়তো ফিরিয়ে দেওয়া হতেও পারে। আচ্ছা, মুক্তিযুদ্ধে 7 বীর শ্রেষ্ঠ। এবার আমরা দেখব মুক্তিযুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠ। কি বলছেন? টাইপিং মিস্টেক হয়েছে 1975, মানে কি 1975? 31 আগস্ট 1971। কোথায় 31 আগস্ট 1971 দেখছেন? আচ্ছা, আমি বুঝতে পারছি না কোথাকার কথা বলেছেন। যদি মনে হয় যে মানে ভুল হয়েছে তাহলে সংশোধন করে নেবেন, ভুল না থাকারই কথা। আচ্ছা, মুক্তিযুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠ। 7 জন বীর শ্রেষ্ঠ হচ্ছে ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রব, সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান, মতিউর রহমান, ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ল্যান্সনায়ক নূর মোহাম্মদ শেখ, কোয়াড্রন ইঞ্জিন রুম লিডার রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। কে কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন তার হচ্ছে ফিরিস্তি এখানে দিয়েছি। এখানে আরেকটু কিওয়ার্ড দিয়েছি, মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রউফ। কিছু কিছু বইয়ে পাবেন মুক্তিযুদ্ধে প্রথম শহীদ মোস্তফা কামাল। তো এটা নিয়ে একটা বিতর্ক আছে। অধিকাংশের মতে ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রউফ তিনি 8 এপ্রিল শহীদ হয়েছিলেন, আবার কারো কারো মতে তিনি 19 এপ্রিল শহীদ হয়েছিলেন।
তো যারা বলেন 19 এপ্রিল শহীদ হয়েছিলেন তাদের মতে মোস্তফা কামাল তিনি 18 তারিখে শহীদ হয়েছিলেন, এই জন্য তিনি প্রথম আর তিনি দ্বিতীয়। তবে অধিকাংশের মতে আব্দুর রউফ তিনি 8 এপ্রিল শহীদ হয়েছিলেন, এই জন্য তিনি প্রথম। আর ইনি ছিলেন সবচেয়ে ছোট, আর সবার শেষে শহীদ হয়েছিলেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এইবার এই 7 জন বীর শ্রেষ্ঠ তা কে কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন এবং কার বাড়ি কোথায় এটা জানার শর্ট টেকনিক জেনে নেব, তাই এখানে সময় দিচ্ছি না। এই যে দারুণ একটা জিনিস চলে এসেছে 7 বীর শ্রেষ্ঠের শর্টকাট। আচ্ছা, 7 বীর শ্রেষ্ঠের শর্টকাট। মতিউর রহমান, তা কি বলে যে মুন্সি আব্দুর রউফ, ল্যান্স নায়েক, মুন্সি আব্দুর রউফ, বা কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন। আপনাকে যদি জিজ্ঞেস করে পরীক্ষা যে নূর মোহাম্মদ শেখ কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন, অথবা আপনাকে জিজ্ঞেস করলো মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মস্থান কোথায়, তাহলে এটা আপনার জন্য মনে রাখা কঠিন হবে। বাট এই শখটা যদি আপনি একবার আয়ত্ত করতে পারেন তাহলে একই সাথে 3টা কাজ হবে। তাদের সিরিয়ালি নাম মনে রাখতে পারবেন, তারা কে কোন সেক্টরে যুদ্ধ করেছিল, তাদের কার বাড়ি কোথায় ছিল। আমি একটু লিখে নিই তারপরে বলছি। এটা হচ্ছে নাম, এটা হচ্ছে সেক্টর, আর এটা হচ্ছে জন্মস্থান। লিখে নিই তারপরে বলছি। ফরিদপুর, ভোলা, ঝিনাইদহ, বরিশাল, নড়াইল, নোয়াখালী, নরসিংদী। বুঝতে পারছেন? আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন। দেখেন আমরা প্রথমে নাম, এই লাইনটা মুখস্থ করে নিব। রকা হাজা নুরুমতি। মনে করেন আপনার একজন প্রতিবেশী বিদেশে গেছিল, আমাদের অনেকেরই প্রতিবেশী সৌদি আরব, দুবাই ইত্যাদি দেশে থাকে। তো ওখান থেকে এসে তারা নিজেদেরকে একটু সম্ভ্রান্ত, একটু এলিট বলার জন্যে আরবি বলার ট্রাই করে। তো ধরেন যে একজন এসে আপনাকে, আপনার প্রতিবেশী ছোট ভাই বড় ভাই সৌদি বা দুবাই গেছে, ওখান থেকে এসে আপনাকে বলতেছে রক হাদা নুরুমতি। হ্যাঁ, তখন তার মানে বলছে আপনাকে যে তুমি কেমন আছো, কেমন চলছে, এরকম মনে করেন কথা বলছে, রক হাদা নুরুমতি। তখন আপনি মনে করেন আপনাকে জিজ্ঞেস করেছে আপনার ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার কত, রক হাদা নুরুমতি। তখন আপনি বলেছেন 1247810, এটা আপনার ফোন নাম্বার। এরপরে সে আবার বলছে ফভজিনাবরি নোরানো নর, আরেকটা প্রশ্ন করেছে, এর উত্তর আপনি আর দেননি বিরক্ত হয়ে। এবার দেখেন র মানে রৌফ, কা মানে কামাল, হা মানে হামিদুর, জা মানে জাহাঙ্গীর, নূ মানে নূর মোহাম্মদ, রু মানে রুহুল আমিন, মতি মানে মতিউর রহমান। 7 জন বীর শ্রেষ্ঠ। রৌফ যুদ্ধ করেছিলেন 1 নম্বর সেক্টরে, কামাল যুদ্ধ করেছিলেন হচ্ছে যে 2 নম্বর সেক্টরে। একটা করে যাই। রৌফ 1 নম্বর সেক্টরে, তার জন্মস্থান ফরিদপুর। কামাল 2 নম্বরে, তার জন্মস্থান ভোলায়। হামিদুর রহমান যুদ্ধ করেছিলেন 4 নম্বর সেক্টরে, তার জন্মস্থান ঝিনাইদহ।
মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, তার জন্মস্থান বরিশাল, বরি মানে বরিশাল। নূর মোহাম্মদ শেখ 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, তার জন্মস্থান নড়া মানে নড়াইল। রু মানে রুহুল 10 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, কোয়ার্টার ইঞ্জিন রুম লিডার রুহুল আমিন, তিনি জন্মগ্রহণ করেছিলেন মানে নোয়াখালী। আর মতি, তিনি কোনো সেক্টরে যুদ্ধ করেনি। মতিউর রহমান যুদ্ধ শুরু হওয়ার পরে পাকিস্তান থেকে একটি যুদ্ধ বিমান ছিনতাই করে পালিয়ে আসছিলেন, আসার পথে তিনি শহীদ হন, তিনি কোনো সেক্টরে যুদ্ধ করেননি, এই জন্যে 0। তার জন্মস্থান হচ্ছে নরসিংদী, তবে পৈতৃক নিবাস ঢাকা। নরসিংদী যদি না থাকে তাহলে অ্যান্সার করবেন ঢাকা। আশা করি বোঝাতে পেরেছি, সুন্দর করে ঝটপট মুখস্থ করে নিন। যদি আপনার কাছে হাস্যকর মনে হয় তাহলে দরকার নাই, যদি মনে হয় কাজে দিবে তাহলে মুখস্থ করে ফেলুন। এরপরে যাই, স্বাধীনতার ঘোষণা। বলেছিলাম ক্লাসের শেষে স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলবো। স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন এটা বলি। প্রেক্ষাপট বলেছি 26শে মার্চ একটা দলের মতে বা একটা অংশের মতে একটা শ্রেণী মনে করে যে শেখ মুজিবুর রহমান অ্যারেস্ট হওয়ার আগে 26শে মার্চ প্রথম প্রহরে রাত 12টার দিকে তিনি ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে অ্যারেস্ট হয়ে চলে যান। আবার একটা কিছু মানুষ বলেন যে আওয়ামী লীগের নেতা হান্নান, তিনি আব্দুল মান্নান, তিনি হচ্ছেন স্বাধীনতার ঘোষণা দেন। আবার আরেকটা দল বলেন যে না, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সো এতগুলো মত, এই মতগুলো প্রত্যেকটাই ঠিক আছে। আমি কাউকে সঠিক বা কাউকে বেঠিক বলছি না, কারণ পরীক্ষায় আপনার তো দরকার পরীক্ষায় সঠিক উত্তর দেওয়া, তাই না? আপনার তো মানে মারামারি করার দরকার নাই পরীক্ষার হলে। আপনি ধরেন যে বিএনপি করেন এবং আপনি ভাবলেন যে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, অপশনে আছে শেখ মুজিবুর রহমান, কি করবেন? ওখানে খাতায় লিখে দিয়ে আসবেন আমি মানি না, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক? উপায় নাই, সুযোগ নাই। সো বাংলাদেশে যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সাথে সাথে এই ইতিহাস, স্বাধীনতার ঘোষণা কেন্দ্রিক ইতিহাস চেঞ্জ হয়ে যায়, তাই আমি ওই বিতর্কে যাচ্ছি না। আপনার যা ভালো মনে হয়, স্বাধীনতার ঘোষক আপনি যাকে ভালো বোঝেন তাকেই ধরে নেন, তাতে আমার কোনো আপত্তি নাই। ওই বিতর্কে গিয়ে আপনারও সময় নষ্ট করব না, আমারও সময় নষ্ট করব না। তাহলে স্বাধীনতার ঘোষক কে এটা জানার জন্য আপনি কিছু বই পড়তে পারেন। আপনাকে আমি কিছু বই রেফার করি স্বাধীনতার সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি যদি অথেন্টিক নির্ভুল ইতিহাস জানতে চান তাহলে এই বইগুলো আপনাকে পড়তে হবে সময় নিয়ে, ঠিক আছে? অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, মেজর আব্দুল জলিল, মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন, একে খন্দকার, মইদুল হাসান ও এস আর মির্জা, 1971 ভেতরে বাইরে, একে খন্দকার, মূলধারা 71, মইদুল হাসান, বাংলাদেশের সরকার 1971, এইচ.টি. ইমাম, আমি বিজয় দেখেছি, এম.আর. আক্তার মুকুল, বাংলাদেশের রক্তের ঋণ, অ্যান্থনি মাসকারেনহাস, দ্য রেপ অফ বাংলাদেশ, মাসকারেনহাস, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের র এবং সিআইয়ের ভূমিকা, মাকসুদুল হক। তারপর হচ্ছে উইটনেস টু সারেন্ডার, এটা পাকিস্তানিদের পক্ষ থেকে তাদের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেমন ছিল সেটা বর্ণিত হয়েছে। আর যদি আপনার আরও সময় এবং অর্থ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র 15 খণ্ডে রচিত, হাসান হাফিজুর রহমান সম্পাদিত, এই বইটি মাত্র 16,000 পৃষ্ঠা, প্রায় 16,000 পৃষ্ঠার একটা বই, এবং এর দাম বর্তমানে প্রায় 26,500 মতো, 26 বা 27,000 টাকা এই বইটার দাম। সো কারো যদি এই এতক্ষণ যা বললাম, কেউ যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশদভাবে সঠিক ইতিহাস জানতে চান তাহলে দয়া করে এই বইগুলো পড়ে নেবেন। এখন এত বই পড়ে তো আমি আপনাকে মানে সব সমাধান দিতে পারবো না, যদিও এর কিছু বই, সকলগুলো পড়া আমার সম্ভব হয়নি, এর কিছু বই আমি পড়েছি। তো আপনাকে বলবো যে কোনো একটা না, এখান থেকে অন্তত 4-5টা বই আপনি পড়ে তারপরে ডিসিশনে আসবেন যে আসলেই সঠিক ইতিহাস কোনটি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে যেটা পড়েছি ওটি, শাহিন স্যার যেটি বলেছেন ওটি, বিএনপি যেটা বলে সেটি, আওয়ামী লীগ যেটা বলে সেটি, নাকি জামাত যেটা বলে সেটি, এরপরে আপনি ডিসিশন নেবেন। সো সব ভার আপনার উপর ছেড়ে দিলাম। আজকের ক্লাস
শেষ করব। বলেছিলাম মুখস্থ অংশ আপনার জন্য আজকে ক্লাসে অ্যাড করেছি। হ্যাঁ, এরপরে দেখেন মুখস্থ অংশ আছে, জাস্ট রেড মার্কগুলো ভালো করে পড়বেন, অন্যগুলো না পড়লেও চলবে। এভাবে একের পর এক শেষের দিকে গেলে আপনি মুখস্থ অংশের মধ্যে যা যা আছে সবই এখানে দেওয়া আছে। সো শাহিন স্যার আজকে এখানেই বিদায় নেবে। বিদায় নেওয়ার আগে বলবে যে আর একটু পরেই 10:30টার সময় আমাদের প্রথম পরীক্ষা শুরু হবে, মানে ইংরেজি পরীক্ষাটা আজকের দিনের প্রথম পরীক্ষা। আর 11টার সময় জিকে পরীক্ষা হবে। সবাই সে পরীক্ষায় অংশগ্রহণ করুন, নিজেকে যাচাই করুন এবং নিজের প্রস্তুতিকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যান। আর এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে, আর গ্রুপে যুক্ত হতে হলে এই সুন্দর বইটি কিনে নিতে হবে। সো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।